তো ক্যামেরা অন, হাতে হেলমেট। সো নমস্কার বাঙালি। তো চলো আবারও তোমাদের সবাইকে নিয়ে একটা রাইড করে আসি। তো চলো একটু ঘুরু ঘুরু করে আসি। তোমার ব্ল্যাক কুইনও একদম রেডি, স্নান টান করে ফ্রেশ হয়ে রয়েছে। শুধু আমি বললেই হলো, শুধু বলবো চলো, ও বলবে চলো। এখনো পর্যন্ত যত জায়গায় রাইডে গেছি আমার কুইন সবসময় রেডি। বললেই হলো চলো, বললেই ও একদম দৌড়াবে নি আমাকে। তো চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে। তো আমাদের টিমটা এখনো সামনে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমরা বাড়ি থেকে একাই বেরোচ্ছি আপাতত। এখান থেকে গিয়ে টিমের সাথে যোগাযোগ করবো, ওখান থেকে আমরা সবাই একসাথে বেরাবো। সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে। আর সেটা কেন হয়েছে সেটা আমি তোমাদের পৌঁছে দেখাচ্ছি, ওদের সাথে দেখা হোক তারপরে। তো এই দুই ব্যক্তির জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই দুই ব্যক্তির কথাই বলছিলাম। তো দীঘায় যাওয়ার সময় দেখেছো অবশ্যই দুই ব্যক্তিকেই, মানে আমাদের তিনজনের রাইডিং গ্রুপ, আর একজন হলে এস্কর্ট হয়ে যেত। আর দেরি হওয়ার কারণ সব জায়গায় এরা দুজনই। তো চলো ঘুরে আসি আমরা তিনজন। তো এই যে ব্লগার, হ্যালো। ও ব্লগার, রেডি রেডি। তো চলো আবার একটা রাইড কমপ্লিট করেছি আমরা। এটা খুব বেশি দূর না, তো থাম্বনেল দেখে তো বুঝে গেছো তোমরা যে কোথায় যাব। তো চলো, এটা খুব বেশি দূরে যাবো না, আমাদের এখান থেকে মানে আমরা যেখান থেকে বেরোচ্ছি আমাদের বাড়ি থেকে অশোকনগর থেকে আমাদের যেতে হবে মোটামুটি 115 থেকে 20 কিলোমিটার। ঠিক আছে, তো চলো খুব বেশি সময় লাগবে না, এখন বাজে 11টা। তো মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। আর রাস্তা এখান থেকে হয়তো মজা আসবে না তো এই রাস্তাটা দিয়ে। কল্যাণী রোডে যখন যাবো তখন দেখাবো রাস্তা। তো যেরকম দীঘায় গেছিলাম সেরকম একদম ওরকম সেম সেম রাস্তা দেখলে মানে সত্যি মজা এসে যাবে। তো চলো আমারও একটা রাইড মেরে আসি। তো দেখো টাইম 11টা 14 হয়ে গেছে, মানে আর কি আমার দেরি তো একটু হয়েছে। ভেবেছিলাম অনেক সকাল সকাল বেরাবো, কিন্তু সে সকাল সকাল বাঙালির টাইম জানোই তো, বাঙালির টাইম কিরকম হয়। ভেবেছিলাম সকাল সকাল যাবো কিন্তু সকাল সকাল যেতে পারিনি, সেই আমাদের 11টা বেজেই গেছে। সো আমাদের এখান থেকে যেতে যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তো আমার মনে হয় লাগবেই। তবে রাস্তাটা এখনো, এই রাস্তাটা অত মজা আসে না আমি বুঝতে পারছি, এই রাস্তায় মজা আসবেও না। তো এই রাস্তাটা পার করি তারপর দেখবে তোমাদের মজা। এই রাস্তাটা যাক, তারপর দেখাবো ভাই আসল মজা, মানে আসল রাস্তার মজাটা সেটা আমি দেখাবো। এখান থেকে আমাদের কল্যাণী রোড পেতে গেলে, মানে এই রোড থেকে আমাদের কল্যাণী রোড পৌঁছাতে গেলে আমাদের মোটামুটি এখনো পর্যন্ত ওই ধরো 8 কিলোমিটার মতন যেতে হবে। ঠিক আছে, মানে আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার মতন কল্যাণী রোড পর্যন্ত যেতে হবে। আর ওখান থেকে তারপরে আসল রাস্তার মজাটা আসবে। কারণ কল্যাণী রোড যারা যারা আমাদের অশোকনগর হাবড়ামাটা এই এরিয়ার মধ্যে আছে, তারা কল্যাণী রোড যারা যারা যাতায়াত করে বা জানে, তারা কল্যাণী রোডের প্রতি একটা ভালোবাসায় আলাদা। তো চলো এখান থেকে আমরা, এই রাস্তাটা মজা আসছে না আমি বুঝতে পারছি, রাস্তায় মজা আসবেও না। তো চলো এই রাস্তাটা আমরা একটু কভার করে নিয়ে তারপর আমরা সোজা কল্যাণী থেকে তোমার সাথে দেখা করছি। কারণ এই রাস্তায় তোমাদের অত মজা আসবে না, আমি জানি আমারও আসবে না। তো আসল মজা তো কল্যাণী রোড, কল্যাণী রোডে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলো। সো ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম আমরা চলে এসেছি কল্যাণী রোডে। তো চলো এবার তোমাদের আসল রাস্তার মজা দেখাচ্ছি আমি। এ বলে না সির্ফ, হিন্দিতে একটা কথা আছে যে সির্ফ মঞ্জিল কা মজা মত লো, সফর কা ভি মজা লো। তো এই হচ্ছে সফর কা মজা। ঠিক আছে, রাইডিং এ যাওয়ার মজাটাই হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি যেতে যেতে যে মজাটা ফিল করা যায় সেই মজাটা, মানে সেই জায়গাটাই পৌঁছে যতটা মজা তার থেকে বেশি মজা যে যাতে যেতে যেতে ফিলটা সেইটা বেশি মজা আসে। তো রাইডিং এর মজাটাই হচ্ছে এই যে যেতে যেতে যে মজাটা নেওয়া যাবে সেই মজাটাই সব থেকে বেশি মজা। তো দেখো এই যে কল্যাণী রোড চলে এসেছি। সো আমরা যাচ্ছি এখান থেকে টোটাল মানে কৃষ্ণনগর, মানে আর কি যাচ্ছি মানে মায়াপুর মানে কৃষ্ণনগর সাইডে যাচ্ছি। সো এইবার হচ্ছে এই রাস্তাটা একদম পুরো রাস্তাটা এরকম। তো কল্যাণী রোডে যারা জানে, মানে কল্যাণী রোডে যারা গেছে তারা তো জানেই, মানে যেরকম দীঘা গেছিলাম NH-16 উপরে সেরকম অনেকটা ফিল দেবে এই রাস্তাটা। তো চলো আজকে আবারও একটা রাইডিং এর নতুন মজা। তো যদি এই রোডটাই সত্য কথা বলতে আমার কল্যাণী রোডে একটু দেরি হয়ে গেছে, আমার রাস্তা যদি একটু সকাল সকাল আসতাম তাহলে কল্যাণী রোডের মজাটা আরো বেশি করে নিতে পারতাম। কারণ সকালবেলা আসতে একটু ফাঁকা থাকতো প্রথম কথা, আর সকালের যে মানে কি রাস্তার যে একটা আবহাওয়া সেইটা আরো বেশি সুন্দর লাগতো। কিন্তু আমরা একটু দেরি করে হয়েছি, এই জায়গাটা একটু মুশকিল লাগে। যদি একটু সকাল সকাল আসতে পারতাম খুব ভালো হতো। আর সেই জন্য সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওই সকাল সকাল তো বেরোনো, আমি বললাম যে বাঙালির টাইম। আর হ্যাঁ, আমি যেটা বলতে ভুলে গেছি তোমাদের, আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়ে দীঘার যে পুরো রাইডিং গেছিলাম সেই সময় ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে অনেকজন এরকম কথা বলছিলেন যে আমি বুঝতে পারছিলাম যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার ঠিক নেই। তো আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করবো এর থেকে ভালো বেটার করে তোমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা কত দেওয়ার, মানে আমি চেষ্টা করছি যতটা পারছি। কিন্তু যেহেতু মোবাইল দিয়ে করছি আর তারপরে হচ্ছে কি আমার হেলমেটটা একটু বেশি উঁচু হয়ে গেছে, তো এটার জন্য একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ভালো পুরো ভিউটা দিতে পারছি না। আমি চেষ্টা করবো তোমাদের এই জিনিসটা শোধরানোর এবং
সবাই চাই যে রাইডিং এসেছি যখন পুরো ভিউটা নেওয়ার, তো সেইটাই চেষ্টা করছি যে পুরো ভিউটা নেওয়ার। কারণ আমি সবসময় বলি যে চলো তোমাদের সাথে করে নিয়ে যাই, তো তোমাদের সাথে করে নিয়ে যাওয়ার মানে সামনে ভিউটা যদি তখন সুন্দর করে আসে তাহলে সবার মনে মনে ফিল হবে যে আমরাও সাথে আছি। মানে একদম রোডের সামনে যখন ক্যামেরা ভিউটা সবাই দেখবে, যখন মনে হবে আমরা সাথে, আমরাও রাইড করছি সাথে। এবং সব রাইডারদের আমি দেখেছি যেমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে চলে, তাদের চাই প্রফেশনাল ক্যামেরা, সেই জন্য হয়তো তাদের ভালো আসে আমার মোবাইলের ক্যামেরা। তবুও আমি চেষ্টা করছি যতটা পারি তোমাদের একদম সঠিক ভিউটা দেওয়ার, এবং আশা করছি আমি দীঘার থেকে অনেকটাই শুধরে ফেলেছি, এবং আজকের থেকে শুধরে ফেলানোর চেষ্টা করছি একদম সম্পূর্ণ। এরপরে একদম তোমাদের সম্পূর্ণ যেমনভাবে তোমরা বলেছিলে তেমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা রাখার চেষ্টা করবো। এবং এছাড়াও যদি কোনো ডাউট থাকে, যে কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেটাও কমেন্ট করতে পারো। এবং এই NH টুলতে তোমরা যদি কেউ কোথাও গিয়ে থাকো, মানে শিলিগুড়ি যেতে হলে তো এই রোড দিয়ে যেতে হবে, তো যদি শিলিগুড়ি এই রোড দিয়ে যেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে কে কখন এই রোড দিয়ে অন্তত ট্রাভেল করেছো। কারণ এই রোডের এক্সপিরিয়েন্সটা সত্যি আমি জানতে চাই যে কার কেমন হয়েছে। আমার তবে এখনও পর্যন্ত যতদিন আমি এই রোড দিয়ে গেছি এবং যতদূরই গেছি, আমার কখনো এই রোডটা মানে খারাপ একবারও মনে নেই যে এই রোডে আর যাবো না, ভালো লাগছে না। এই রোডটা সবসময় ভাই নতুন একটা এক্সপিরিয়েন্স দেয়। তো কে কখন গেছো, কত দূর গেছো, অবশ্যই কমেন্ট করবে। আমরা কল্যাণী রোডের এখন আছি ফার্স্ট টোলে, মানে কল্যাণী রোডের ফার্স্ট টোল আমাদের, মানে যেখান থেকে আমরা উঠেছি রাজবিড়িয়া মোড়, রাজবিড়িয়া মোড় থেকে ফার্স্ট টোলে আমরা এসেছি। আমাদের আজকের জার্নির প্রথম টোল হচ্ছে এটা। তো টোল কতগুলো পড়ে সেটা তো অবশ্যই দেখবই, কিন্তু আজকে আমাদের এখানকার জার্নির থেকে ফার্স্ট টোলটা পড়েছে এইটা। তো চলো ফার্স্ট টোল পার করলাম আমরা আজকের জার্নির আমাদের মায়াপুর জার্নির ফার্স্ট টোলটা পার করলাম। এবার দেখি নেক্সট আরো কতগুলো টোল পড়ে। এবং এখানে লিমিট রয়েছে, দেখো গাড়ির লিমিট ট্রাক 80 এবং 4 হচ্ছে 100। মানে বাইকের কত, বাইকেরটা তো দিতে পারতো, বাইকটা মানে 135 হবে নাকি। চলো দেখি আজকে আমি দেখবো আজকে আমাদের এক্সটেনশন কত দূর যায়, মানে কুইন্টাসে কতটা হাইয়েস্ট স্পিড তুলতে পারে এটা দেখবো। কিন্তু এখন না, আরো সামনে যাই, ফিউলটা এনে নিই তারপরে। ফিউল আছে যতটা, মানে যা আছে চলে যাবে, কিন্তু তাও আমার নেওয়ার ইচ্ছা আছে, কারণ একবারে নিয়ে নেবো, তাহলে আসার সময় আবার চিন্তা করতে হবে যে ফিউল নেই ইত্যাদি ইত্যাদি। ট্যাঙ্কিতে যখন ফিউল থাকে তখন মানে যতদূরই যায় না, কোনো কোনো চিন্তা থাকে না, বিন্দাস যাওয়া যায়। ফিউল না থাকলে একটু চিন্তা তো হতেই হয়। তো চলো ফিউলটাকে নিয়ে নেবো। এখন ফিউল পাম্প আমি কখন বলেছি ফিউল নেবো, কিন্তু এখনো অব্দি ফিউল পাম্প পাইনি। ফিউলটা নিয়ে নিই, তারপর আবার আবার একটা পাম্প দেখলাম, কিন্তু ওই সাইডে আবার, মানে এখন অব্দি ওই সাইড দুটো পাম্প পেয়েছি ওই সাইডে, আমাদের রং ডান সাইড আর কি। তো ফাইনালি আমরা একটা পাম্পে পেয়ে চলে এসেছি, একটা ছোটখাটো পাম্প। এখান থেকে আমি ম্যাক্সিমাম মানে অনেক সময় অয়েল নিই, তো এখান থেকেই অয়েলটা নিয়ে নিই। চলো ফাইনালি ফিউল পাম্পটা পেয়ে গেছি। তো ফিউলটাও নিয়ে নিয়েছি, আর কাটা দেখো 1 2 3 4টে কাটা উঠে গেছে, আর একটুখানি তেল নিলে ফুল হয়ে যেত। তো চলো ফাইনালি ফিউল কমপ্লিট নেওয়া, এবার টুকটুক করে এগোতে থাকি। আর দাঁড়িয়ে যেতে হলো, কারণ সজলবাবু এখন এসে পৌঁছায়নি, আর সজলবাবু আসুক। সো ট্যাঙ্কি মোটামুটি ফুল, আর ট্যাঙ্কি যখন প্রায় ভরা থাকবে, দেখো 1 2 3 4 5খানা গাড়া, মানে আর একটু নিলে ফুল হয়ে যেত, বারবার বলছিলাম। তো তখন বলছিলাম আর একটু নিলে ফুল হয়ে যেত। সো চলো এবারে একদম একটানা বেরোবো, যতটা পারি কমপ্লিট করে ফেলবো। আর এই রোডে মোটামুটি ধরো 100 কিলোমিটার যাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। তো চলো এবার যতটা পারবো কমপ্লিট করে ফেলবো একবারে। কিছু কিছু দুই একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো, এবং বেশি কষ্ট হয়ে গেলে দাঁড়িয়ে যাবো, নাহলে একটানা বেরাবো। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, সো এই ওয়েদারে বাইক চালানোর মজাটাই আলাদা হয়। আমি ভাবছিলাম যে যদি সেই সময় শীত ছিল অবশ্য, মানে কি দীঘা যাওয়ার সময় যখন হালকা হালকা ঠান্ডা ছিল, সেই সময় যদি বৃষ্টিটা পেলাম তাহলে বেশি মজা লাগলো। এই রোডে যদি এখন হালকা হালকা বৃষ্টি আসে, তাহলে কিন্তু মজাটা একদম
মানে আকাশ আমাদের হয়ে যাবে। তো চলো, যদি বৃষ্টি একটু পাওয়া যায় তো মজা এসে যাবে। সাজালো টানও দিয়েছে, দেখো একদম কোথায় চলে গেছে, বাপরে ফাঁকা পেয়ে রাস্তা একদম। তারপরে কল্যাণী রোড, NH-12, মজায় মজা সবার। এই রোডে বাইক চালানোর মজাই আলাদা এইসব রোডে। চলো দেখি আমি কতক্ষণ এবার ধরে রাখতে পারি। কুইনটাও ভালো স্বাদ দিয়েছে আমার দিঘায়, এখনো আশা করতে দেবে। তো চলো, 70-80 এই রোডে কোনো ব্যাপারই না, একদম তোমার আর কি যেরকম গেছিলাম 70-80 কোনো ব্যাপার নাই সব রোডে। আর লং ট্রে যেতে হলে তো এরকম যেতে হবে নাকি, কি বলো? যখন বাড়ির থেকে আমি বেরিয়েছিলাম তখন কিন্তু ভালোই মানে রোদ্দ ছিল। আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম সর্বশেষ সাথে দেখা করেছিলাম তখনও ভালো রোদ্দ ছিল, কিন্তু এই দিকে এই কিছুক্ষণ আগে দেখি মেঘলাটা হয়েছে। কারণ যদি এখন রোডে বৃষ্টি হয় তাহলে যেতে হয়তো একটু দেরি হবে, কিন্তু আমরা ব্যবস্থা করে এসেছি, চিন্তা নেই, বৃষ্টির মধ্যেও যেতে পারবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। আমরা 10 কিলোমিটার কমপ্লিট করেছি, এখন এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 50 কিলোমিটার। আর যদি এরকম স্পিড যেতে থাকি ভাই 70-80, তাহলে তো মানে আর কি সময় লাগবে না যেতে। আর যদি কোথাও না দাঁড়ায়, কারণ আমাদের তো আবার না দাঁড়ালে হয় না আর কি, অন্তত আমার। কারণ আমার এরও চিন্তা করতে হবে, নিজেরও চিন্তা করতে হবে, দুজনকে একটু রেস্ট দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। আমার থেকে বেশি চিন্তা ভাই আমার কুইনের। তো যত যাক ওকে একটু রেস্ট দিয়ে একদম একটা না নিয়ে গিয়ে একটু রেস্ট দিয়ে নিয়ে গেলে ওর পক্ষেও ভালো, আমার পক্ষেও ভালো নাকি। আর যত এমনি গরমের সময়, তো গরমের সময় একটু ইঞ্জিন বেশি হিট হয়, কারণ আবহাওয়াটা গরম থাকে। সো যদি একটু এই দিকগুলো খেয়াল রাখি যাই তাহলে বেশি মাইলেজটাও বেশি পাবো আমরা। এবং 70-80 যাওয়া মানে কি আমাদের একটু চিন্তা ভাবনা করে ধীরে ধীরে যেতে হবে এবং রেস্ট নিয়ে নিয়ে তাহলে সুবিধা হবে। আমরা এখন আছি শিমুরালি। শিমুরালি মানে এখান থেকে আর খুব বেশি দূর। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, টানছি তো। এর থেকে এর থেকে বেশি টানা যাবে না। 80-80 চলছে, 80-85, আর কি চাও? 100 পার করবো নাকি? তাহলে 80-85 চলছে আমার, আর কি চাও? বোঝো তাহলে ঠেলা, আমরা 80-85-এ চলছি, তাও সজলবাবু বলছে টানছো না কেন? তার 350 সিসির গাড়ি নিয়ে চলছে, ওই জন্য বুঝতে পারছে না ঠিক 125 সিসির মায়াটা। তো আমরা যতবার 125 হলেও আমি কিন্তু 80-85 ধরে ধরে যাওয়ার চেষ্টা করছি। সজলবাবুকে আগে রেখেছি কারণ সে মায়াপুর একবার গেছে, ওই জন্য এক্সপিরিয়েন্সটা আছে এবং রোডের এক্সপিরিয়েন্সটাও বেশি। তো আমি ওই জন্য আগে রাখছি, পিছনে ধরে ধরে যাচ্ছি, একটু বেশি মাঝে মধ্যে একটু বেশি পিছনে পড়ে যাচ্ছি, সেই জন্য মনে করছে টানছি না। 2-4 টান দিচ্ছি, আরেকটুখানি যদি মানে সজলবাবু যদি 80-তে যায়, আমি যদি 100-এ রাখি তাহলে কিন্তু বরাবর চলে যাবো, সেম টু সেম যাবো। তো মাঝে মধ্যে একটু আগে চলে যাচ্ছে, ওই জন্যই সজলবাবু মনে করছে আমি টানছি না। তো চলো এবারে একদম ধরে ধরেই যাবো। মানে 125 সিসি বলে আন্ডার এস্টিমেট করছে, তারপরে এক্সট্রিম পাওয়ারটা আবার দেখিয়ে দেবো। ধরে ধরে যাবো, একদম পেছনে পেছনে সাথে সাথেই থাকবো আর কি। চলো। তো এখান থেকে মায়াপুর ইস্কন একটু 69 কিলোমিটার, মানে আমরা অনেক পেছনে এসে গেল। এখানে লেখা আছে মায়াপুর ইস্কন মন্দির এখান থেকে 69, মানে আমরা প্রায় 30 কিলোমিটার কমপ্লিট, মানে বাড়ি থেকে প্রায় 35 থেকে 36 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি নাকি, আরো বেশি। আর ভালো কমপ্লিট করে ফেলেছি, মানে আমরা এখন বাজে 11:49, মানে ধরো 12টায় চললাম আমি, মানে 12টা যদি বাজে তাহলে আর 1 থেকে 1.5 ঘন্টা, মানে আমরা যেমন ভেবেছিলাম আমাকে তার থেকে কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর যদি এই স্পিডটা ধরে রাখতে পারি তাহলে তো
যেমনটা ভেবেছিলাম তেমনটা হচ্ছে না, মানে আর কি আমি ভেবেছিলাম হয়তো মাহবুব যেতে অমরদ্বীপ যেতে অনেকটা দেরি হয়। তো বাইকে দেখছি ভালোই মানে আমরা এই রোডে এমনভাবে যাচ্ছি বুঝতেই পারছি না কখন কিলোমিটার কিলোমিটার চলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। রোডের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি এবং মানে আর কি যে স্পিডে যাচ্ছি মনে হচ্ছে না যে হ্যাঁ আমরা চলে এসেছি এত কিলোমিটার। আর এই রোডের সাইডে অনেক গাছপালা দেখতে পাচ্ছ, গাছপালাগুলো এখন মানে ফুল ফুল নেই বললেই চলে। এখন শীতের সময় যখন এই বোগানভেলিয়াগুলো এবং ইত্যাদি সাইডে যে গাছগুলো আছে সব গাছগুলো যখন ফুল ফুটে থাকে তখন এত সুন্দর লাগে। তো শীতের সময় বেশিরভাগ যখন যদি কখনো এইদিকে শীতের সময় আসি বা বর্ষার সময় যদি আসি তাহলে এই রাস্তাগুলোর সৌন্দর্যটা দেখাতে পারবো। এবং এই NH-12-এর ধার দিয়ে তো ফুল গাছ লাগানো আছেই, এবং যখন ফুল গাছগুলো ফুল থাকে আর কি, ফুল ফুটে থাকে তখন আরও সুন্দর লাগে। এখন ভগনভ্যালি আছে হালকা পাতলা দু একটা আছে। আর এছাড়া যখন মানে ফুল একদম সুন্দরভাবে ফুটে থাকে তখন এত সুন্দর লাগে রাস্তাটা, আরও কি বলবো। মানে আমি তো শুরু থেকে একবার কদিন আগে রাতে এসেছিলাম, সেই সময় দেখছিলাম কল্যাণী মোড়টা পার করছি সেই সময় দেখছিলাম এত সুন্দর ফুল উঠেছিল, সব বগনভেলিয়া হলুদ কালারের বগনভেলিয়াগুলো ফুটেছিল, এত সুন্দর লাগছিল। আর বর্ষার সময় যদি এগুলো রাস্তা যখন ভিজে যাবে তখন আরও বেশি সুন্দর লাগে। বর্ষার সময় কখনো যদি আসি তাহলে অবশ্যই দেখাবো, আমি চেষ্টা করবো এদিকে যদি কোনো সময় আসে তো রাইডিং একটা আপলোড করার ভিডিও। তো তখন দেখবে এই রাস্তাটা আরও সুন্দর লাগে। আর রাস্তার সাইডে বিল্ডিংগুলো কম আছে, এমনি ঘর বাড়িও কিছু কিছু জায়গায় কম আছে, আরও সেই জন্য আরও সৌন্দর্যটা বেশি। তো মাঝে মধ্যে জ্যামে ব্রেকিং টেস্টও হয়ে যাচ্ছে, 70-80 চলছে, 80 নিচে আসছে না, 70-80 চলছে। আর ব্রেকিং টেস্টও মাঝে মধ্যে তোমার করা হয়ে যাচ্ছে। বাইকের পাওয়ার এরিয়াটা আসলে কিন্তু অনেক জায়গায় বোঝা যাবে, কারণ আমি এই যে স্লপটা দেখছি এই যে সোজা উঠে যাচ্ছে এটা, মানে একটু ঢাল টাইপের, এরকম কিন্তু অনেক ব্রিজ আছে। আর সেখানে যদি একটু স্পিডে যখন তুলছি তখন এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সুন্দরভাবে চলছে। আর এই জায়গাগুলো একটু বোঝা যাচ্ছে যে বাইকের পাওয়ারটা কতটা আছে। মানে এসটি মানুষের পাওয়ারের যে পাওয়ারটা সেটা কিন্তু এই সোলাপগুলোতে যখন উপরে উঠছে ব্রিজের উপরে তখন কিন্তু বোঝা যাচ্ছে, মানে পাহাড়ের উপরে চলার মতো একটা মনে হচ্ছে। তো এরকম ব্রিজ আরো অনেক আছে, এই কোরআনের মানে NH-12 অনেক ব্রিজ পাবে এরকম। সেইগুলো কিছু কিছু এর আগে অনেকগুলো ব্রিজ পার করেছি, সেগুলো নাকি সেগুলো তো দেখেছি একদম পুরো অনেকটাই উঁচু আর কি, খাড়া টাইপের উঠছে। এখানে আরো অনেক রকম ব্রিজ সেরকম আছে। তো সেই ব্রিজগুলো কিন্তু দেখা যাবে যে গাড়ির পাওয়ারটা কেমন। আর পাহাড়ের সব থেকে বড় কথা যে দেখো, আমি দীঘাটা এটা তোমরা দেখেছো, এছাড়াও 70-80 একই স্পিডে। এক্সট্রিমের সব থেকে ভালো কথা হচ্ছে এই যে একই স্পিডে যদি তুমি নিয়ে একই স্পিডে ধরে রাখে, কোনো ব্যাপার না, একই স্পিডে একই লেন্থে টেনে দেবে। যেটা বলছিলাম আর কি, মানে এক্সট্রিমের যে স্পিডের কথা বলছিলাম, তো সব থেকে বড় কথা হচ্ছে আমি লং রাইডে তো গেছি, এর আগেও দেখেছো তোমরা। তো লং রাইডে গেলে যে গাড়ির যে অ্যাকচুয়াল পাওয়ারটা, যে কনসিস্টেন্সিটা মানে আর কি, যে 70-80 60-80 অনেক গাড়ি যেভাবে ফ্লাকচুয়েট করে, সেই সমস্যাটা কিন্তু আমি এক্সট্রিমে এখন অব্দি পাইনি। একদম সুন্দরভাবে একদম ইজিলি ও যেমন ভাবে নিয়ে যাবে তেমন ভাবে ধরে নেয়। আর আমি মানে কি সত্য কথা বলতে গাড়িটা বুঝে গেছে যে আমি কেমন ভাবে লং রাইডে গেলে কেমন কি চালাই, ও নিজে থেকে মানিয়ে নিয়েছে যে আমি কেমন ভাবে কিভাবে চালাবো, কতটা কি স্পিড তুলবো, কেমন রোডে কিরম যাচ্ছে, ওর কিন্তু নিজের মতো মানিয়ে নেয়। তো আমার এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে গাড়ি। আর যাই হোক, দেখো আমি তো একভাবে দেখছি যে মানে স্পিড এই রোডে তো অন্তত একভাবে স্পিড চলছে, যে যেমন স্পিড তেমন ভাবে টানছি। তো 60-70 চলছে, একই স্পিড কিন্তু ধরে রেখেছে। এই স্পিড একদম মানে বিন্দাস চলছে, কোনো ব্যাপারই না, মাখনের মতন চলছে। এই হচ্ছে সব থেকে ভালো জিনিস এক্সট্রিমটা। দীঘাতেও আমি দেখেছিলাম একদম ইজিলি সুন্দরভাবে যাওয়ার সময়, তো যদিও বা রাইডটা আমি শেয়ার করেছিলাম তোমার সাথে। তো রাতে যখন ফিরছিলাম, আমাদের আসতে রাত হয়ে গেছিল, আমরা যখন পরের দিন ফিরছিলাম রাতে, তখন যে গাড়ির কনসিস্টেন্সি সেটা যদি দেখাতে আমার আরো বেশি মজা লাগে। কারণ রাতের কনসিস্টেন্সিটা তোমাদের কি বলবো, আমি রাতে সব বড় গাড়িগুলো চলছিল রাতের মধ্যে একদম সুন্দর হবে। 80 নিচে মোটামুটি নামেইনি গাড়ি, শুধু সিগন্যাল গুলো বাদ দিয়ে এত সুন্দর চলছিল সে কি বলবো না। আর যদি এরকম রোড হয় তো একদম চুন্নেশ্বরী রোড, এসব রোডে রাইডিং করার মজাই আলাদা। 125 cc গাড়িটা আমার সাত দিচ্ছে এত সুন্দর যে বলার মতো নয়। বুলেটের সাথে চলছে, এই হান্টারের সাথে চলছি, তাহলে নিয়ে চলছি। তো আবার ও দু এক জায়গায় একটু দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর চলে গেছে, বুঝতে পারছি না। তো আমি একটু সিঙ্গার দিনে চলে গেছিলাম, দু এক জায়গা বাদ দিয়ে কিন্তু সুন্দরভাবে একদম মানিয়ে নিচ্ছে। আর হান্টারের সাথে রাইড করে মানে কিন্তু যায় ব্যাপার না, যাই বড় না। 70-75-80 এমন চলছে। এটা একটা চলারই কথা, মানে আমি বলছিলাম যে সাফারের মজা, এই মজাটা তো এইখানে নাকি।
এটা হচ্ছে রাইডিং এর মজা। আর এই যে আবহাওয়াটা, এই আবহাওয়ায় যে হাওয়াটা গায়ে লাগছে, সত্যি মানে এই এই হচ্ছে সাফারের মজা। কৃষ্ণনগর এখান থেকে 39 কিলোমিটার দেখাচ্ছে, আর বাকিগুলো দেখতেই পাচ্ছি না কারণ গাড়ি ভালো স্পিড আছে, আসলে আমি যতটা চোখে পড়ছে আর কি। আমরা কিন্তু কভার, এই স্পিডে কিন্তু ভালো কভার করছি আমরা। এরকম দিয়ে থাকলে আমরা মোটামুটি হ্যাঁ ঘন্টা খানিকের মধ্যে কমপ্লিট করে ফেলবো আশা রাখছি। আর ওয়েদারটা সাপ দিচ্ছে, এখনো পর্যন্ত মেঘলাই আছে। আর মনে হচ্ছে যে যা পর্যন্ত মনে হচ্ছে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত মেঘলাই থাকবে। মেঘলা থাকলে তো আমার মনে হয় তো ভাই ভালোই লাগবে ওয়েদারটা। মেঘলা থাকলে একটু ব্রাইটনেসটা কম থাকলে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো সজলবাবু আবারও আগে বেরিয়ে গেছে, আমরা আবারও পেছনে পড়ে গেছি, কারণ পিছনে সিগনালে এসেই মানে আমি আটকে গেছি, সজলবাবু বেরিয়ে গেছে। তো এইবার এই যে ডিস্টেন্সটা এটা কভার করতে গিয়ে সময় লেগে যাচ্ছে, কারণ সজলবাবু ধরো 80 স্পিডে চলছে, আমার সেই সজলবাবুকে ধরতে গেলে আরও 100 95 এরকম স্পিডে যেতে হবে। আমি চেষ্টা করছি ততটাই যাওয়ার, কিন্তু এতে কী হবে আমাদের মানে ফিউল কনজিউমটা বেশি করবে ভাই, মাইলেজটা 5 কিলোমিটার হলেও কম পাবো। তো তাও চেষ্টা করছি ধরে ফেলার, এবং আমি ধরতে না পারলেও সিগনালে গিয়ে তো পেয়েই যাবো। চলো সিগনালে চলে এসে ওই যে পেয়ে গেছি সজলবাবুকে। ধরে ফেলেছি। চলো তো এই হচ্ছে ট্রাক চালানোর সমস্যা। ট্রাক ড্রাইভারদের ভাই যে এত কষ্ট, এই যে দিল সাইডে দাঁড় করিয়ে, ওর সাথে সাথে ও একটা দাঁড়িয়ে গেল, মানে এদের এইবার এই হচ্ছে সমস্যা। কি করবে তার ঠিক নেই এর সাথে, এই যে হ্যারাসমেন্টটা করাবে ট্রাক ড্রাইভারদের, সত্যি স্যালুট সব বাইকে। আমি দেখি যে ট্রাক ড্রাইভাররা যে এত কষ্ট করে গাড়ি চালাচ্ছে রাত রাত জেগে, তাও তাদের রাস্তাঘাটে কোনো শান্তি নেই সব জায়গায়। আমি দীঘাতেও দেখেছি, যাওয়ার সময় তো কোনো খেয়াল করিনি, কারণ যাওয়ার সময় দিনের বেলা আমি যেহেতু গেছিলাম, যাওয়ার সময় করে চোখে পড়িনি, কিন্তু ফেরার সময় আমি রাতের বেলা আসছিলাম তখন দেখেছি অনেক ট্রাক ড্রাইভারদের বড্ড কষ্ট। তো এবার বেরিয়েছে, সূর্য দেখা দিয়েছে, এতক্ষণ ওয়েদারে ভালো নাম করছিলাম, তো সূর্যটা একটু কষ্ট পেয়েছে, যেন সূর্য বেরিয়ে গেছে, একটু হালকা হালকা নাকি এবার মনে হচ্ছে একটু হালকা হালকা গরম ফিল, এতক্ষণ কিন্তু ভালোই লাগছিল। তাও ওয়েদারটা মানে যে পরিমাণে গরম ছিল সেরকম গরমের অনুভবটা নেই। আমি বলছিলাম না আমাদের যে স্পিডের কথা, দেখো আবারও কিন্তু সোলারটাই আমার উঠেছে উপরের দিকে। এই জায়গাটায় যে গাড়ির পাওয়ারটা যখন উপরে উঠছে তখন বুঝতে পারছি গাড়ির পাওয়ারটা আছে, কিন্তু এই পাওয়ারটাই আমি কথা বলছিলাম যে এই পাওয়ারটা যখন উপরে উঠছে, পাহাড়ের উপরে যখন যদি কখনো পাহাড়ে যায় তখন বুঝতে পারবে যে এই পাওয়ারটা তখন কাজে লাগে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি পাওয়ারটা গাড়ির কতটা। তো সূর্য আস্তে আস্তে ভালোই, ও ভাই সাব এই জায়গাটা দেখো, টার্নিংটা ও ব্যাপক লাগে এই জায়গাটা। এটাকে কি মনে হচ্ছে ভাই, এবার সত্যি কথা বলতাম না, আমার তো মনে হচ্ছে যে দীঘার রোডটা বেশি ভালো, এই কোরআন রোড ইউনিভার্সিটিটা বেশি ভালো। কোনটা ভালো তোমরা বলো দেখি, কার কাছে কোনটা ভালো লাগে বেশি, দীঘার রোডটা ভালো লাগছে না এটা? হাই রোডের মধ্যে সব সব অনেক দোকান, যত ছোট ছোট চালা সব আমি উঠেছে, এই সাইডে ওই সাইডে সব দিকে আছে। এই কাকি এখন আসলো না, যাচ্ছে সব আমনি, ছোট ছোট চালা করে সব আমনি উঠেছে। শিক্ষাটা আমরাকে এখান থেকে নিতে পারো, মানে আমার আম দরকার নেই ভাই, বাড়িতে প্রচুর আম আছে, বাড়িতে গাছ আছে, আম আছে,
তোমার বাড়িতে তুমি সে নিয়ে যেও নাকি মাটি দিয়ে করে যেমন পাহাড়ের মতো লাগবে। এই দেখো কাকু রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আরে অনেক দূর চলে গেছে শরীর বাবুরা, নাকি আমরা পিছনে পড়ে গেছি। তো আমরা মায়াপুর ইস্কন থেকে আমাদের গন্তব্যস্থল থেকে এখনো 38 কিলোমিটার উপরে বোর্ড রয়েছে, বোর্ড দেখলাম এখান থেকে দেখাচ্ছে কোনো 38 কিলোমিটার। আমরা প্রায় 30 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, 30-32 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, মানে যেখানে আমরা লাস্ট মাইলস্টোন দেখেছিলাম ওখান থেকে। এখন বাজে হচ্ছে তোমার 12টা 19। মানে বুঝতে পারছি যে আমরা কতটা ফাস্ট কমপ্লিট করছি আমাদের রুটটা। আমরা কোথায় বললাম যে প্রথমে আমাদের দেরি হয়ে গেছে, সেই জন্যই আমাদের আর এমনি এই রাস্তা এরকম রোডে তো বাইক দেখতে পাচ্ছ কেমন চলছে, দাদারা দেখো শুধু গাড়ি প্রথমে চলছে 70-80, এখন চলছে 80-90। কোথাও কোনো বিরাম নেই, একদম ছাপলার সাফার কা মজা দিচ্ছি সত্যি। সজল বাবু পিছনে পড়ে গেছে, দাঁড়িয়েছে মনে হচ্ছে, স্লোই যায় নাকি। এতক্ষণ দেখো 70-80 আসছিলাম তো 50-60 স্পিড কোনো বুঝতেই পারছি না 50-60 গাড়ি চলছে, বোঝাই যাচ্ছে না। হচ্ছে আমি যখন দীঘা গেছিলাম তখন এক্সপ্রেসটা হয়েছে আমার, যখন গাড়ি অনেকটা স্পিডে চলে, মানে টপ স্পিডে চলে, মোটামুটি 80-90 চলে, হাই স্পিডে চলে, তখন গাড়ি যখন এমনি নর্মালি যখন বাড়িতে চালাবো লোকালে চালাবো তখন গাড়ির যে স্পিডটা 60 বা 50 চালালে মনে হয় অনেকটা স্পিডে চলছে। কিন্তু এখন গাড়ি চলছে তখন 50-60, বুঝতেই পারছি না গাড়ি 50-60 চলছে। মানে একটা স্পিড থেকে যখন আসি তখন মনে হয় কত স্পিডে ছিল বাবা। কোথায় এটা তো মনে হচ্ছে দাঁড় করিয়ে ছাড়বে, এখন তো সরকার কোনো পাত্তা নেই। সে ফাইনালি তখন হচ্ছে দাঁড়িয়ে ছিল আমাদের সজল বাবু। চলো হ্যাঁ আবারও রাইডিং শুরু। একটা রাইড করার, ও আচ্ছা একটা জিনিস তো দেখাও হয়নি আমাদের, ফিউল প্রায় এখনো একটা সবে মানে একটা ঘাট কমেছে, তো 5টা ছিল এখন হয়েছে 4টে। যা ফিউল নিয়েছি আমাদের বাড়ি গিয়ে আরো বেশি থাকবে, আর যে স্পিডে যাচ্ছি ফিউল একটু বেশি খাওয়ার কথা। তাছাড়া একটু ওয়েদারটা একটু গরম গরম ভাব আছে, আবহাওয়াটা একটু গরম আছে। আর প্রথমে একটু মেঘলা ছিল কিন্তু এখন আবার দেখি সূর্য বেরিয়ে গেছে, তো সূর্যের আলোটাও চলে এসছে, মানে রোদ্রটা চলে এসছে, তো এখন আর একটু গরমের ভাবটা একটু বেড়েছে, মাইলেজটা একটু কম পাবো আমরা। গরমের সময় একটু মাইলেজটা কমই দেয়, কারণ ইঞ্জিনটা বেশি হিট আপ হয়ে যায়, আর তারপরে যে স্পিডে আমরা যাচ্ছি ইঞ্জিনটা বেশি হিট হচ্ছে, সো মাইলেজটা একটু কমই পাবো। ভাবছিলাম একটু বৃষ্টি বৃষ্টি ভাব হবে, তাহলে তো আরো ভালো লাগবে, বৃষ্টিটা হলো না, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল আবারও। ওই চলো এই ওয়েদারটাও খারাপ না, তাদের পৌঁছে যায় তো আসার সময় যদি বৃষ্টি হয় কোনো ব্যাপার না। যাওয়ার সময় কোনো ব্যবস্থা করে ফেলেছিলাম, রেইনকোট নিয়ে চলে এসেছিলাম, যদি বৃষ্টি হতো তাহলে সমস্যা হতো না। রোড থেকে একটা গরম ভাব আসছে, সেই জন্য সাদা জায়গা থেকে সাদা জায়গা হলে ভালো চালাচ্ছে, গরম ভাবটা একটু কম হবে, টায়ারটা একটু ভালো থাকবে, টায়ারের উপর একটু গরমটা কম আনবে। পুরো রোডটা যদি সাদা হতো তাহলে কি হতো, রোডগুলো সাদা হতো, গরমের যে রিফ্লেকশন সেটা কিন্তু মানে এই যে গরমের সময় যে সূর্যের তাপটা এটা কিন্তু ধরে রাখতো না, এত গরম কিন্তু রোডের উপরে কম হতো, রাখতে পারিনি। রোডটা সাদা করলে তো ভালো হতো। ও ভাই 86 হচ্ছে টিভিএস, আবার দেখছে ভাই
দেখলাম হাত করতে আছে পার করতে এসছি বাবা, ভালোই টাইম, খারাপ না, ভালোই স্পিড আছে, দেখলে হবে না। যাই হোক, করতে চাই তাই একটু দেখছিলাম যে কতটা দাম করতে পারে, ভালোই জিনিস। তো এখান থেকে আমাদের নবদ্বীপ মানে সোজা যেতে হবে। চলো আমাদের সোজা যেতে হবে, তাহলে গিয়ে আমরা নবদ্বীপ কৃষ্ণনগর করবো। দাদা পার করে ফেলেছে আমাদের, টিভিএস দাদা আমাদের ওভারটেক করে ফেলেছে। আমরা কৃষ্ণনগর পার করে ফেলেছি অনেকক্ষণ আগেই। আর এখান থেকে আমাদের যেতে হবে কত কিলোমিটার লেখা নেই নাকি, ধুপুরিয়া এখান থেকে 14 কিলোমিটার। এখানে তো কৃষ্ণনগর কত কিলোমিটার বা নবদ্বীপ কত কিলোমিটার আমার পর্যন্ত দেখা হবে না, কোথাও লেখা নেই আর কি। ওদিকে তো লেখা ছিল অনেক জায়গায় যেতাম, লাস্ট করেছিলাম 38 কিলোমিটার, তারপরে আর দেখি। সো ফাইনালি দারুণ জায়গা পেয়েছি, বেশ ঠান্ডা থাকবে এখানে। ও সত্যি এখানে ঠান্ডা আছে একটু। স্ট্যান্ড ফেলে দিয়ে আমি স্ট্যান্ড খুঁজছি। চলো একটু রেস্ট টেস্ট নিয়ে নি, কমপ্লিট করেছি কতটা দেখি। পঁয়তাল্লিশ 71। জানাটা দেখো, রেস্ট নিচ্ছে, সবার অবস্থা খারাপ। আর পুরো ব্রিজ তো টানেল মতন করা, এখন গাড়িগুলো আসছে তার আওয়াজই আসছে আলাদা। এর মধ্যে যদি একটা স্পোর্টস কার ঢুকতো তাহলে তো মজা এসে যেত একদম। তো আমাদের এসুর বাইকের অবস্থাটা দেখাচ্ছি, দেখো ও জল দিতে না দিতে ট্রেনে নিচ্ছে ভাই সাহ, ব্যাপক হিট হয়ে রয়েছে। এমনকি শুধু যে সাইলেন্সার বা ইঞ্জিন তা না, যে সাইলেন্সারের যে কাঠটা সেটা পর্যন্ত হিট হয়ে রয়েছে ব্যাপার। আরে বাপরে, সজয়বাবুটা একটু দেখাই দাঁড়াও, হান্টারের অবস্থাটা দেখি। ওরে বাপরে বাপ, এটা তো আরও বেশি হিট হয়ে রয়েছে। এমনি হান্টার রয়্যাল এনফিল্ড বেশি হিট হয়। 80 to 90 স্পিড আমরা সবাই দুজনেই আসছিলাম। তো চলো একটু রেস্ট দিয়ে নিই, বাইকেরও আমাদের একটু রেস্ট হয়ে যাক। তো আমার অবস্থাও খারাপ, ঘেমে টেমে ভূত হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আমরা এখান থেকে কভার করবো। তো চলো আমরা ভালো রেস্ট নিয়ে নিয়েছি অনেকটা সময়, এবার যাওয়া যাক আবারও। চলো কাকুর সাথে কথা বলছি কি দেখি, চলো। চলো টাটা। চলো কাকুর সাথে অনেকক্ষণ কথা হলো। ও কাকু আমাদের একটা আমও দিয়েছে খেতে, সেটা দেখা ওখানে তোমাদের চলো যখন খাবো। আর এখানে কাকু দেখলে অনেক ফ্রেন্ডলি, অনেক 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 সুন্দরভাবে কথা বলে, ফ্রেন্ডলি আছে কাকু আর কি। আর কাকু এখানে লোকাল, এখানেই বাড়ি। তো চলো আমরা আপাতত এখান থেকে মোটামুটি ওই ধরো 15-20 মিনিট মতন রেস্ট নিয়ে নিয়েছি, 20 মিনিট মতন রেস্ট নিয়ে নিয়েছি। তো চলো আবার আমরা গন্তব্যস্থলের দিকে আমাদের কুইনকে নিয়ে আবার সেই একই স্পিডে সুন্দর হয় বেরিয়ে যাবে। আর এখানকার ভিউগুলো দেখো ভাই সাহেব, ওগুলো এত সুন্দর করে পড়াইবো না, ওদের জিনিসগুলো এত সুন্দর নাম আমাকে যদি বলবো, কারণ ওদের জিনিসগুলো আমাদের সব থেকে ভালো, বেশি প্রিয়। আর ওয়েদারটা আবার একটু ঠিক হয়েছে, আগে যেমন ছিল তেমন অনেকটাই হয়ে গেছে, যেমন মেঘলা মেঘলা ছিল তেমন আবার হয়ে গেছে। তো এখন আবারও মজাই আসবে আলাদা, আমিষটাই আসবে আলাদা। বেশ এরকম থাকবো আমাদের পৌঁছানো পর্যন্ত, তাহলেই হবে।
এতক্ষণ রাস্তা দিয়ে আসি, পুরো রাস্তার মধ্যে এই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা। আমার পেছনে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ফেলে আসছি, ওখান থেকে শুরু করে এই রাস্তাটা একদম এই জায়গাটাই সব থেকে সুন্দর লাগছে আমার এখনো পর্যন্ত। কারণ রাস্তার দুদিকে একদম জঙ্গল আর জঙ্গল, গাছপালা, এবং মাঝখানে যে ফুল গাছগুলো লাগানো সেগুলো খুব সুন্দর লাগছে। এবং এই জায়গাটার ডান দিকেই একটা ঝিল বা নদী যা কিছু একটা রয়েছে, হয় গঙ্গা নদী নাহলে ঝিল মতন কিছু একটা রয়েছে। ও এটা আরও বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। আর এর ওপাশে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি দূরে, মন্দিরটার সামনে গিয়ে দেখি এটা মন্দিরটা কি মন্দির। এটা হচ্ছে মা দুর্গা আশ্রম। আচ্ছা, এটা হচ্ছে মা দুর্গা আশ্রম। পাশে একদম ঝিল রয়েছে, মন্দির এবং যে রাস্তাটার সৌন্দর্য, এই জিনিসগুলো লং রুটে গেলে খুব সুন্দর লাগে। লং রুটে গেলে এই জিনিসগুলো উপভোগ করা যায় খুব ভালো করে। বাইক চালানোর আমেজটা তখন এসে যখন লং রুটে যাবো, এটাই হচ্ছে মজা। এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম, হচ্ছে তোমার কোন দিকে, কোন রাস্তা বুঝতে তো পারছি না। মানে কি আমাদের আছে বললাম যে মা দুর্গা আশ্রম, মা দুর্গা আশ্রম থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম। টার্ন নিয়ে যাই হোক, এখান থেকে মায়াপুর নবদ্বীপ এখান থেকে দেখাচ্ছে, মানে আমরা যে টার্নটা নিলাম এখান থেকে ওই 10 কিলোমিটার মতন হবে। মানে এখান থেকে ধরো আর বাকি 9 কিলোমিটার মতন হবে। তো চলো, এখান থেকে খুব বেশি দূর তো নেই, তেমন আমরা প্রায় কমপ্লিট করেই ফেলেছি। মানে যে টার্ন দিয়েছি এখন বাজে 1:27। আমরা মানে টার্গেটটা গেছিলাম যে এই 1:30-1:30-2টার মধ্যে ঢুকে যাবো। তো আইডিয়া আমার যা 2টার মধ্যে আমরা পৌঁছে যাবো যত সম্ভব। কারণ এখান থেকে খুব বেশি দূর নেই, কারণ আমরা টার্গেট রাখছি নবদ্বীপের, মায়াপুরের না। আমরা টার্গেট রাখছি নবদ্বীপ, মানে নবদ্বীপ আগে আমাদের ঘুরে নিতে হবে। আর মায়াপুরে গিয়ে এখন সম্ভবত সব জায়গায় ঘুরতে পারবো না, কারণ এখন সব জায়গায় খোলা থাকবে না, মন্দিরটা হয়তো বন্ধ থাকবে। তো মায়াপুরে গিয়ে সব জায়গায় ঘুরতে পারবো না এই মুহূর্তে। তো সেই জন্য আগে নবদ্বীপটা আমরা ঘুরে আসবো, দিন থাকবে, তারপর আসার সময় মায়াপুরটা ঘুরে চলে আসবো। চলো, এটা তো মনে হচ্ছে কাজ চলছে রাস্তায়, এই হচ্ছে সমস্যা রাস্তা। এই দেখো এখানে হচ্ছে সমস্যা, যে রাস্তায় কাজ চলছে, মানে এক সাইড রাস্তা থাকবে আর এক সাইডে সব যাতায়াত করবে, এই জন্য একটা গন্ডগোল হয়ে যাবে একটু। সেই রাস্তাটা এখন আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, রাস্তা খুব বেশি সমস্যা হয়নি, তার সত্ত্বেও কাজ চলছে কেন বুঝলাম না। রাস্তা কিন্তু কোনো ঠিকই আছে। এখানে তো ঠিকঠাকই লাগছে আমার মনে হচ্ছে। যাই হোক, উন্নয়ন চলছে, সমস্যা নেই, যত উন্নয়ন হবে ততই লাভ। এদিকের রাস্তাগুলো কিন্তু খারাপ না, এদিকের রাস্তাগুলো ভালো, মজাদার রাস্তা, খোলামালা এবং ফাঁকা সুন্দর রাস্তা। উফ, একদম ফাঁকা বিলের মতো। দেখো চারিদিকে বিল, এদিকে তো চাষবাস আছে, তাও এদিকে বিল একদম পুরো জল জমা রয়েছে এখনো। আর তার পাশ দিয়ে রাস্তাটা চলে আছে। এখানকার গরমের সময় আবহাওয়াটা খুব সুন্দর লাগে। ফাইনালি ওই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের চূড়াটা, মানে ফাইনালি আমরা চলে এসেছি। এখান থেকে হালকা দেখা গেছে, তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুরের মন্দিরের কাছেই। চলো, আর খুব বেশি সময় লাগবে না। এটাও একটা মন্দির, কিন্তু এখন দুপুর টাইম তো সব বন্ধ, আমরা ভুলভাল টাইমে এসেছি নাকি বুঝতে পারছি না। ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন টেম্পল। দেখো ভিউটা এখান থেকে তো দেখে সেই লাগছে ভাই, ফিলিংসটা আলাদা, হেবি সুন্দর লাগছে এখান থেকে।
তো এখানে কোথায় পার্কিং টার্কিং আছে সেগুলো সব একটু জেনে নিলাম। সবাই যেহেতু জানে আগেবার একবার এসছে, তবুও একবার শুনে নিলাম যে কোথায় গাড়ি রাখবো রাখবো না রাখবো, আর এখান থেকে মন্দির কখন খুলবে, কোথায় যাব, সেই সব প্ল্যানগুলো করে নিচ্ছি আর কি। এখান থেকে ফাইনালি কোথায় কোথায় কখন যেতে হবে টাইম শিডিউলটা কি করে নিচ্ছি। একদম আমরা ইস্কন টেম্পলের সামনেই আছে, এখন তো ইস্কন টেম্পলে যেতে দেবেন আমাদের। আমাদের এখন ইস্কন টেম্পলে যাওয়া মানে একটি ইস্কন টেম্পল যেহেতু উদ্বোধন হয়নি, তার ভেতরে কিছু নেই, এখনও কাজ চলছে, সেই জন্য ভেতরে যেতে দেবে না। মেন মন্দিরে যেতে গেলেও আমাদের চারটের সময় আমাদের মন্দির খুলবে, 4টের সময় আমাদের ভেতরে যেতে হবে। তো পার্কিং আগে গাড়িটা করে চেষ্টা করবো যেখান থেকে নবদ্বীপ যাবো, অথবা বাইক নিয়ে চলে যাবো, সেই চিন্তাটাই করছি দেখি। আর এখানে পার্কিং তো এই যে পার্কিং, এখানটাই তো গাড়ি পার্কিং করা যেতে পারে। এখানে এই যে ইসকন টেম্পল, কিন্তু আমরা এখনই মন্দিরের মধ্যে যাবো না, আর এখন অবশ্যই আমাদের মনে হয় ভেতরে যেতেও দেবে না, বন্ধ আছে মন্দির, 4টার সময় হয়তো খুলবে। আমার কাছে টাইম আছে, এখনো বাজে 1:45। সো আমরা এখন সোজা নবদ্বীপে বেরিয়ে যাচ্ছি। আমরা নবদ্বীপটা যতটা পারি যতটা এক্সপ্লোর করবো, যতটা পারবো ততটা ঘুরে নেবো নবদ্বীপটা। কারণ নবদ্বীপটা ঘুরে তারপর আমরা ইসকনে এসে এখান থেকে মন্দির টন্দির ঘুরে এখানে সন্ধ্যা আরতিগুলো দেখে তারপরে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর আমার মনে হয় এই বুদ্ধিটা সব থেকে ভালো বুদ্ধি, নাকি তোমরা কি বলো? মানে কাছে কাছে নাকি দূর দূর স্পট গুলো? ওই পারে গিয়ে না, তুমি খালি পোড়ামাতলা মাথা জিজ্ঞেস করো। পোড়ামাতলা, হ্যাঁ, পোড়ামাতলা থেকে মানে 1 কিলোমিটারের মধ্যে তোমার 5-7টা মন্দির, খুব বড় বড়। হ্যাঁ, নাইতো সব থেকে ভালো তোমার বউবাজার যাও। বউবাজার এক লাইনে তোমার 3টে মন্দির যেখানে হয়ে যাবে। আর ওই যে জন্মস্থান গুলো সব এখান থেকে দেখা যাবে না, ওখান থেকে গিয়ে দেখা যাবে জন্মস্থান গুলো সব জন্মস্থান এখানে আছে, ওইদিকে? জন্মস্থান হ্যাঁ, একটা এখানে আছে, তোমার ভিতরে দিকে। এখানে কাউকে জিজ্ঞেস করবে, তোমার রিক্সাওয়ালাকে এসে ইয়ে করে দেবে, দেখিয়ে দেবে। আর ওদিকে ঘোরার মতো ওই মন্দিরগুলো আছে, তাই তো? থ্যাংক ইউ আঙ্কেল। আমি তো মায়াপুরে এমনি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম আসলাম, এবং কিন্তু সজলবাবুরা একবার এসছে, তবে নবদ্বীপ তারা যায়নি। তো সেই জন্য একটু নবদ্বীপের সম্পর্কে জেনে নিলাম, একটু গাইডলাইন থাকলে কী হয় সুবিধা হয়। তো সেই জন্য আঙ্কেলের থেকে সব কিছু আমরা জেনে নিলাম, যাতে আমাদের যেতে সুবিধা হয়, এবং কোথায় কোথায় যাবো সেটাও শুনে নিলাম আর কি। তো এখানে এসে ঘাট খুঁজে পাচ্ছি না, কিছু না জানলে যা হয় আর কি। বাইক পার করে কোথায়? এটা দিয়ে যাবো? চলো চলো সোজা চলো, এই তো এদিকে এদিকে। তো এখানে লেখা হচ্ছে নবদ্বীপ যাওয়ার টিকিট কাউন্টার। ঘন কুয়াশায় ও প্রকৃতি দুর্যোগের ঘাট পরিবার বন্ধ থাকবে। ঘাট খোলা হবে 5টা 30 থেকে 11টা 30 পর্যন্ত। আর টিকিট কাউন্টার নৌকা ভাড়া প্রতিজন 5 টাকা। তা বাইকে কত নেবে কে জানে। তো টিকিট নেওয়া হয়ে গেছে, টিকিট হচ্ছে বাইকের জন্য আলাদা এবং মানুষের জন্য আলাদা, মানে আমার বাইকের জন্য আমার 20 টাকা, এবং ওদের বাইকের জন্য ওদের 25 টাকা, মানে আর কি 5 টাকা করে পার পার্সন, এবং বাইকের জন্য 15 টাকা, মানে টোটাল 15 এবং 5 20 টাকা আমার দিতে হয়েছে। সো আমরা এখন আছি মায়াপুরের দুটো নদীর মিলিতস্থলে। একটা হচ্ছে ছোট জলঙ্গি নদী, এই যে এই সাইডটা হচ্ছে জলঙ্গি নদী, এবং এটা হচ্ছে গঙ্গা। গঙ্গা জলঙ্গি নদীর মিলিতস্থলে, এবং জায়গাটা সত্যি অপূর্ব জায়গা। একটু রাত্রেবেলার দিকে আসলে লাইট টাইট জ্বললে খুব সুন্দর লাগতো। আর হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর গরমের মধ্যে। এবং আমাদের এইটা ওই যে বোট যাচ্ছে, এটাই করে পার হয়ে ওপাশে যেতে হবে। আর বোট একটা ছেড়ে দিয়েছে, আর একটা আছে নাকি কিছু বুঝতে পারছি না, যাই হোক মনে হচ্ছে একটা ছেড়ে দিয়েছে। এখানে একটা দাড়িতেও আছে, বুঝতে পারছি না যাবে না যাবে না, মানে একটা হয়তো আসবে তারপর আর একটা যাবে। এ কাকু তো যাবে নাকি? হ্যাঁ, কাকু তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে এই বোটটা মানে ছাড়তে পারে নাকি, বুঝতে পারছি না কিছু, যাই হোক। আমাদের একটু বুঝতেও ভুল হয়েছিল, কারণ ও গেছে আর এখানে একটা বোট দাঁড়িয়ে আছে, ওই বোটটা আমাদের উঠতে হবে। তো চলো আমরা বোটটাই, সবাই উঠে গেছে বাইক নিয়ে, আমরা ওদের দেখেই বুঝলাম যে আমাদের এইটাই উঠতে হবে। চলো বাইক নিয়ে আমরা উঠে যাই।
বাইক আমি ফার্স্ট টাইম এরকম বোটের উপর তুললাম, তো আমি নদীর উপরে নদী পার করব। আর এই বাসের উপর দিয়ে আসা খুব খুব সমস্যা হয়ে গেছিলো, মানে পা ফেলতে হয়েছে নিচে, আমার অসুবিধা হয়েছিল একটু। প্রথমবারের এক্সপিরিয়েন্স তো একটু সমস্যা হয়েছে। তো এবার শুধু অপেক্ষা বোটটা ছাড়ার এবং ওপারে যাওয়ার, যে কতক্ষণ লাগায়, কারণ রৌদ্র পড়েছে ভালোই, রৌদ্রের মধ্যে সব দাঁড়িয়ে আছে। তো 10-15 মিনিট আমরা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার পর বোটটা ছেড়েছে এবং টুকটুক করে এগোচ্ছে। আর সবাই আর কি অপেক্ষা আছে কখন যে বোটটার ধারে আসবে। কিন্তু আমি চিন্তা করছি যে এখান থেকে উঠবো কী করে। আসার সময় তো করে ব্যাপার না চলে এসেছি, কিন্তু যাওয়ার সময় কীভাবে উঠবো উপরে সেটাই আমি চিন্তা করছি। সো ফাইনালি আমরা ধারে চলে এসেছি। আমার তো এখন ধুকপুক করছে ভাই উপরে উঠবো কী করে, কারণ আসার সময় নামতেই সুবিধা সবার, নামতে গিয়ে আমার পা নিচে পড়ে গেছিলো, কারণ পা নিচে ফেলে উঠতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছিলো কি বাসের উপরে। এখানে অবশ্য বাস নেই, তবে দেখি উপরে কীভাবে সবাই উঠে দেখে দেখে উঠবো আর কি, সবাই বাইক নিয়ে কীভাবে ওঠে আর কি, সেটা দেখে আমি উঠবো। মানে এখানে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। তো এখানে এই অবস্থা হচ্ছে, পাহাড় ঠাড়ে গেলে কী অবস্থা হবে আমার। চলো, বাইক তো রিল্যাক্স উঠে যাচ্ছে, যারা রেগুলার যাতায়াত করে তারা রিল্যাক্স উঠে যাচ্ছে, কোনো ব্যাপারই না। সাইকেল হলে ভালো। তো বাবা এখানে গ্যাপটাও অনেক, মানে এখনো বোটটা সেট হয়নি ঠিক মতো। সজলবাবু রিল্যাক্সে উঠে যাচ্ছে, আমার কি হবে সেটাই হচ্ছে কথা। আরে ভাই ওঠে, চাকা স্লিপ করছে পেছনে, গাড়িটা কাত হয়ে রয়েছে, সোজা করতে হবে। চলো উঠে যাও, চলো উঠে গেছি, চলো উঠে গেছি। আবারও এখানে বাঁশের চটা, আর সেই বাঁশের চটার উপরে যেতে হবে। কাকু বউ বাজারটা কোন দিকে? বউ বাজার আর একটা আছে পোড়ামাতলা না কি যেন একটা নাম, সোজা। মানে কোনটা গেলে ভালো হবে আগে? আগে কোনটাই বেশি দেখার জিনিস, মন্দির টন্দির বেশি কোনটাই? হ্যাঁ পোড়ামাতলায়, পোড়ামাতলা সোজা, পোড়ামাতলা সোজা, ওখানে মন্দির বেশি। আর আর বউবাজার বাঁ দিকে। চলো এইটা এটা হচ্ছে পোড়ামাতলা মন্দির, বুঝলে? সো আমরা নবদ্বীপে প্রবেশ করে প্রথম পোড়ামাতলা মন্দিরের সামনে আছি। আর এখান থেকে আগে আমরা ওদিক দিয়ে ঘুরে আসবো, মানে ফেরার সময় এই মন্দিরগুলো দেখতে দেখতে যাবো। এখন একজন বললো যে সামনে আরও মন্দির আছে, ওইগুলো ঘুরে আসো, অনেক ঘোরার স্পট আছে, ঘরের জন্মস্থান বললো একটা আছে, ওদিক দিয়ে ঘুরে তারপরে এদিকে আসতে হবে। আমরা সোজা এখন যাচ্ছি, আগে সামনেগুলো ঘুরে তারপরে আমরা পিছন থেকে আস্তে আস্তে যখন ফিরবো তখন এগুলো দেখতে দেখতে চলে যাবো। তো নবদ্বীপের একদম ঢুকে আমরা প্রথমে পোড়ামাতলাটা দেখলাম, এবং তারপরে আমরা একদম শেষের দিকে এসেছি। এটা হচ্ছে মহাপুর জন্মস্থানের পরের স্থানটা। এখানটা একটা মন্দির, মহাপুর, এখানে 60 ফুট উচ্চতাটা মূর্তিতে রয়েছে, সেটা সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস এখানকার। তো এটা আগে ঘুরবো আমরা, এটা ঘুরে তারপর আবার রিটার্ন যখন যাবো তখন যদি মোবাইলে যদি চার্জ থাকে তাহলে ভিডিও বানাতে থাকবো, নাহলে আমরা আর কি আস্তে আস্তে ধীরে ধীরে আবার মায়াপুরের দিকে ফিরে যাবো, কারণ তখন প্রায় 4টে বেজে যাবে, দিকে ঘুরতে ঘুরতে 4টের সময় মন্দির খুলে দেবে। তো তার মধ্যে আমরা দিকে ফিরে যাবো। তো চলো আগে মহাপুর যে 60 ফুট উচ্চতার যে মূর্তিটা তৈরি হচ্ছে সেটা দেখে নিই। এখানকার আকর্ষণীয় জিনিস ওই একটা জিনিসই, তো এটাকে দেখে নিই। যদিও বা এটার উপরে এখনো কাজ চলছে, তবে এটা তৈরি হয়ে গেলে একসময় হয়তো সবার জন্য এটা আকর্ষণীয় জিনিস হতে চলেছে। মানে জায়গাটাও বেশ ভারী সুন্দর, একদম মানে সাজানো গোছানো সুন্দর জায়গা, পরিষ্কার সুন্দর একটা জায়গা তৈরি করা। তো এই জায়গাটাও মানে যদি একটু সময় লাগিয়ে আসতে চাও তাহলে অবশ্যই ভালো জিনিসটা। এখানে কৃষ্ণ এবং রাধার লীলার সব কিছু মূর্তি রাখা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। জায়গাটা একটা নিরিবিলি জায়গা, সুন্দর। মায়াপুরে নবদ্বীপে আসলে এইসব জায়গা তো ঘুরতেই হয়।
সো আমরা বাইরে চলে এসেছি এবং এটা ঘুরলাম, মোটামুটি আমার তো খারাপ লাগলো না, ভালোই লাগলো, কিন্তু জায়গাটা ছোটো। এখানে একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে মহাপ্রভুর এই যে 60 ফুট মূর্তিটা, এটা হয়ে যাক তারপরে একটু ভালো লাগবে এই জায়গাটা বেশি। তো এখন আমাদের পরে হয়তো কোনো দিন আসলে তাহলে দেখতে পারবো এই জিনিসটা। তো চলো আবার বাইরে যাই, গিয়ে এবার মায়াপুরের দিকে যাওয়ার ব্যবস্থা করে, এবার নবদ্বীপ কোথাও ঘোরার থাকলে ঘুরে আনি। তো আমরা যে জন্মস্থানের কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, এই জন্মস্থানটা পার করে আমাদের ওই 60 ফুট মন্দির ওখানে যেতে হচ্ছে। তো ফেরার সময় এক এক করে সব আমি দেখাতে পারবো না, কারণ মোবাইল একদমই চার্জেরই, আর 10% মতন চার্জ বেঁচে আছে। তো চার্জে বসে আমরা আবার ফেরত যাচ্ছি। তো জন্মস্থানটাও আমি একটু ঘুরে দেখবো বাইরে দিয়ে, খুব বেশি ভিতরে কিছু যাবো না। তো বলছে 4টের পরে আসলে ভালো হয়, একটা দাদা বললো, তাও আমি একটু বাইরে থেকে কোনোরকম ঘুরে চলে আসবো। আর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আবার সেই ঘাটের দিকে যাবো, যাতে মায়াপুর আবার পার হতে পারি। তো চলো মায়াপুরের দিকে আবার আমরা আস্তে আস্তে এগোতে থাকি। নবদ্বীপের বেশ কিছুটা ঘুরে আমরা আবারও ফিরে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। মানে প্রায় ঘড়ির কাঁটা বলছে 4টের কাছাকাছি, আর 4টের পরেই ইস্কন মন্দির খুলে দেয়, ভেতরে যেতেও দেবে। তো চলো আমরা ফাইনালি আস্তে আস্তে দিকে বোটে করে এগোচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে, আর এবার ওঠার সময় আর চিন্তা নেই, নামার সময় দেখেছো খুব বেশি সমস্যা হয়নি, ওঠার সময়ের জন্য আর চিন্তা নেই। চলো, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাটের ধারে, এবার ওপারে যেতে। আর এখন আর আমার প্রথমবারে যেমন ওঠার জন্য খুব চিন্তা হচ্ছিলো, প্রথমবার উঠবো, এক্সপিরিয়েন্সটা প্রথমবার নেবো, এবার আর অত চিন্তা নেই। চলো বিন্দাস উঠে যাবো। তো এখান থেকে আমরা সোজা স্কিপ করে আস্তে আস্তে মায়াপুরের দিকে এগোই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমরা এসেছি ওই দিক থেকে, ওখান থেকে এসে আমরা এই যে গাড়ি পার্কিং করেছি এখানে, এখান থেকে পার্কিং করে আমরা এখান থেকে যাবো সোজা, মানে এদিক থেকে এসে আমরা এখান থেকে যাব মন্দিরে। আর এই হচ্ছে আর একটা রাস্তা সোজা, যে ভবনগুলো আছে সে ভবনগুলো বা গেস্ট হাউসগুলো এদিকে পেয়ে যাবো। তো যখন আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো আমরা সেই পেছন দিক দিয়ে, মানে কি পার্কিংটা তখন যাওয়ার সময় দেখেছিলে তোমরা, তো ওখান থেকে আমরা ঢুকে সোজা পার্কিংটা ওইদিকে ঢুকে ডান দিকে রেখে ভেতর থেকে রাস্তা দিয়ে আসছে, মানে মন্দিরের ঠিক আমরা উল্টো পেছন দিয়ে, মানে ইস্কন মন্দিরের পেছন দিক দিয়ে আমরা ঢুকেছি। তাহলে কি হবে, পেছন দিয়ে ঢুকলে একটা শর্টকাট অবশ্য, মানে ওদিক দিয়ে ঘুরে গেলে অনেকটা ঘুরে যেত পার্কিং এর পাশ দিয়ে। তো এখান থেকে রাস্তা করা আছে, সব ভবনের মধ্যে দিয়ে রাস্তাটা হয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছে। চলো মন্দিরের মধ্যে প্রবেশ করে নিই আমরা। ওখানে গিয়ে আবার নাকি সবকিছু জমা রাখতে হবে, ব্যাগ, হেলমেট, জুতো, ফোন সবকিছু জমা রেখে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো ফাইনালি আমরা ইস্কন টেম্পলের সামনে চলে এসেছি। ইস্কন টেম্পলটা এখন যেতে দেবে না, কাজ চলছে যেহেতু। তবে আমরা রাধারানী দর্শন করতে যাব। রাধারানী মন্দিরের একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। তার আগে আমাদের যে ডান দিকে মোবাইল রাখতে হবে এবং বাঁ দিকে জুতো রাখতে হবে, জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রেখে তারপর আমাদের ভেতরে যেতে হবে। তো এগুলো জমা করে আমরা সন্ধ্যা আরতিটা দেখে তারপর আবার এসে মোবাইল নিয়ে আবার তোমার সাথে দেখা করছি। তো ভাই আমরা এখন মানে সন্ধ্যা আরতি দেখে টেকে সব কিছু মায়াপুরে এসে, সবার প্রথম আমরা এসে আগে মন্দিরের ভেতরে গেছি এবং ভেতরে গিয়ে মানে সন্ধ্যা আরতি দেখার জন্য গেছিলাম। তো সেখানে যাওয়ার জন্য আমাদের মোবাইল, ব্যাগ ট্যাগ সবকিছু রেখে যেতে হয়েছে, জুতো টুতো সব খুলে। তো সেই জন্য আর আমাদের ঘোরা হয়নি বাইরে। সন্ধ্যা আরতি দেখতে বেরোতে আমাদের প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। সেই জন্য আমরা এখন আমাদের এখানে এসেছি। এখানে একটা শেড তৈরি করা আছে, সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে। তো এখানে 9টা অবধি টাইম। এখন এখান থেকে আমরা রেস্ট নিয়ে এখান থেকে আমরা চলে যাবো আবার, মানে একটু সাইড আশপাশে যদি কিছু ঘোরার জায়গা থাকে, এবং গোশালা যাওয়ার কথা ছিল সেটাও যেতে পারলাম না, রাত হয়ে গেছে। এখান থেকে আশপাশে সব একটু ঘুরে টুরে দেখে তারপর আমরা আবার বাড়ির দিকে রিটার্ন করবো। তো যদি কিছু এরপরে দেখতে পারি তাহলে তোমাদের অবশ্যই জানাবো। এছাড়া এখন যে কি রাত্রেবেলায় মায়াপুরের মন্দির টন্দিরের কাজগুলো কেমন ভিউ এবং ভবনগুলো কেমনভাবে সাজানো, রাত্রে লাইটিং ফাইটিং কেমন সুন্দর লাগে সেগুলো দেখি। যদি সেগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই হচ্ছে মন্দিরের গেট, এখান থেকে মন্দিরে যেতে হবে। এই যে এখানে মহিলা পুরুষ লাইন রয়েছে। আর ভেতর আমার যেহেতু সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, তখন ভিড়ভাড়টা নেই, কারণ ম্যাক্সিমাম মানুষ সব সন্ধ্যা আরতির জন্য এখানে ওয়েট করে। তা এখন দেখো রাত্রেবেলা পুরো একদম ফাঁকা এবং মন্দিরও বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। এখন 8টা 8:30 মতন বাজে। আর এই হচ্ছে পুরো একদম মন্দির সব বন্ধ। আর তার পাশে হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির। আর এখানটায় গেলে অনেক, মানে এখানে সমস্ত কিছু আছে তোমার, স্টোরের মানে যত কিছু আছে তোমার, এই ফুলদানি ইত্যাদি ছোটো ছোটো হেজলেট ইত্যাদি সব কিছু ভেতরে স্টোরের মধ্যে আছে। আর এছাড়া যদি কারোর অনেক সময় মানে টাকা পয়সা তুলতে হয় বা কিছু, সেটা হচ্ছে একদম এই ভবনটাই পাবে। মানে এখান থেকে এই যে ফার্স্ট এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে উঠেই উপরে তোমরা হচ্ছে কি উপরে ব্যাংক বা ইত্যাদি সব কিছু পেয়ে যাবে।
আমরা দিনের বেলা আমি চেষ্টা করেছিলাম এগুলো দেখানোর, কিন্তু এগুলো দেখাতে পারিনি অতটা। তো তখন দেখেছিলাম হালকা হালকা, এখন আবার ভালো করে আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে এটিএম, এবং আমরা ওই দিক দিয়ে এখান থেকে এই যে বাইরের রাস্তা ওখান থেকে বেরোবো। তো এই হচ্ছে আমরা যেখান থেকে গেছিলাম প্রথমে ঢোকার সময় দেখেছিলাম, সেইটা হচ্ছে এই জায়গাটা। এখন আমার তো দেখো লাইটিংয়ে কিন্তু সুন্দর লাগছে জায়গাটা, যেমন মানে মায়াপুরের আমার দিনের বেলা যেমন দেখেছিলাম তার রাত্রিবেলা আরও সুন্দর লাগছে, লাইটিংয়ের সৌন্দর্যটা বাড়িয়েছে। তো আমরা এখন যেখান থেকে গেছিলাম সেই ভবনের সামনে আছি, আর এখান থেকে বেশি ঘোরা যাওয়া যাচ্ছে না, এখান থেকে ঘুরতেও পারবো না আশা করছি। এই জায়গাটা কিন্তু দেখতে ভালোই লাগছে রাত্রেবেলা, যেমন দিনের বেলা লাগছিল তার থেকে বেশি ভালো লাগছে এখন, কারণ লাইটিংয়ের সৌন্দর্যটাও বাড়িয়ে তুলেছে। তো এখান থেকে আমাদের বাড়ি ফিরতে হবে, আর এখান থেকে ঘোরার মতন জায়গা নেই, কারণ প্রায় 9টা বেজে গেছে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া যদি মায়াপুর সম্বন্ধে কোনো কোয়ারি থাকে কারণ, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা।